Hello everyone and welcome to 10 Minute School Masterclass. তোমরা বলো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? তোমাদেরকে কিন্তু পোস্টে জিজ্ঞাসা করেছিলাম আজকে আমরা কি জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে মূলত বায়োলজির কিছু ম্যাজিক নিয়ে আলোচনা করব। ম্যাজিক কিরকম? যেমন রাতুল ভাইয়ের ক্লাসে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছিলাম, তাই না? ভাইয়া কিন্তু দেখিয়েছিলেন যে একটা জিনিস উনি ম্যাজিক করে নিচে নেমে যাচ্ছে, তারপর আস্তে আস্তে এই রকেটটা আবার উপরে উঠছে। এটা ছিল হচ্ছে ফিজিক্সের ম্যাজিক। কিন্তু আজকে আমরা বায়োলজির অনেকগুলো মজার মজার ফান ফ্যাক্টস জানবো, আমাদের যেসব প্রশ্ন প্রতিদিনই মাথায় আসে সেসব নিয়ে আলোচনা করব। বায়োলজির এই ফান ফ্যাক্টস অ্যান্ড উইয়ার্ড ফ্যাক্টস নিয়ে আমাদের এই যে আজকের সেশনটা, আজকের মাস্টার ক্লাসটা, এই মাস্টার ক্লাসে তোমরা কে কে আছো জলদি করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও তো। এবং আরেকটা কাজ করতে কিন্তু অবশ্যই ভুলবে না, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে এবং সবার সাথে এই মাস্টার ক্লাসটা বেশি 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 করে শেয়ার করে দিবে। তাহলে তোমরা এক্ষুনি কমেন্ট করে দাও যে তোমরা কে কে আছো, কোথা থেকে আছো, এবং এই লাইভ ক্লাসটা সবার সাথে শেয়ার করে দাও যেন সবাই আমাদের সাথে এই ফান ফ্যাক্টস অ্যান্ড উইয়ার্ড ফ্যাক্টস এবং প্রতিদিন যে কোয়েশ্চেনগুলো আমাদের মাথায় আসে সেগুলোর আনসারটা জেনে নিতে পারে। আমরা দেখে নেই যে তোমরা কে কে আমাদের সাথে আজকে মাস্টার ক্লাসটা করছো। আচ্ছা, প্রথমেই কমেন্ট করেছে হচ্ছে জাহাঙ্গীর আলম, হাই। সামিরা ইসলাম আছে, জিহাদ সাদ আছে, আবিয়াত ইসলাম, পীযুষ সরকার। আমি চেষ্টা করছি কারো কারো নাম মনে করার, লাইভ ক্লাসগুলো কারা কারা দেখতো, তো দেখে আমি মনে করতে পারি কিনা। এরপরে আছে সাখাওয়াত মুন, হুমায়রা ইসলাম রয়েছে, আরমান হোসেন রয়েছে, আরো অনেকেই রয়েছে। ঢাকার বাইরে থেকে অনেকে রয়েছে। এটা দেখলে খুবই ভালো লাগে যে ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষ আমাদের লাইভ ক্লাসগুলো দেখে। তো আজকে আমরা আমাদের এই ফান ফ্যাক্টসের লাইভ ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই আমরা যখন পেঁয়াজ কাটি আমরা কিন্তু কাটতে থাকি, তাই না? এখন এই কান্নাটা আসলে কেন আসে? এমন নিশ্চয়ই কেউ নেই যে পেঁয়াজ কাটার চেষ্টা করেছে কিন্তু কান্না করে দেয়নি, বা এমন কেউ নেই যার পাশে পেঁয়াজ কাটা হচ্ছে কিন্তু সে কাটছে না। আজকে কাটতে কাটতে কেঁদে ফেললাম। হ্যাঁ, এখন পেঁয়াজ কাটলেই কেন কান্না আসে, অন্য কিছু কাটলে কেন কান্না আসে না? কারণটা হচ্ছে যে পেঁয়াজের মধ্যে যখন পেঁয়াজটা কাটি তখন পেঁয়াজের ভেতর থেকে একটা গ্যাস বের হয়। গ্যাসটা হচ্ছে সালফারের একটা গ্যাস, এবং সেই গ্যাসটার ফলে যেটা হয় আমাদের চোখটা জ্বালা করে। এখন আমাদের চোখের একটা বৈশিষ্ট্য আছে। চোখের বৈশিষ্ট্যটা হচ্ছে যে যখন চোখের মধ্যে বাহির থেকে কোনো কিছু আসে তখন চোখ চেষ্টা করে সেই জিনিসটাকে ধুয়ে ফেলতে, সে চেষ্টা করে পানির মাধ্যমে চোখ থেকে সেটা বের করে দিতে। এর ফলে যেটা হয় যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড রয়েছে, যেই জিনিসটার কারণে চোখে পানি আসে, সেই জিনিসটার উপর সেই জিনিসটা হচ্ছে স্টিমুলেট হয়ে যায়, বা সেই জিনিসটা থেকে পানি বের হওয়া শুরু করে দেয়, এবং ধীরে ধীরে সেই যে গ্যাসটা আমাদের চোখে যাচ্ছিল সেটাকে সে চোখ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এর ফলে যতক্ষণ পর্যন্ত তুমি পেঁয়াজ কাটতে থাকবে ততক্ষণ পর্যন্ত গ্যাসটা তোমার চোখে যাবে এবং তোমার চোখ দিয়ে পানি কিন্তু পড়তেই থাকবে। তো আমার মনে হয় না কেউ আছে যে পেঁয়াজ কাটার সময় কান্না করেনি। কেউ যদি থেকে থাকো আমাকে কিন্তু জানাবে। আচ্ছা, কেউই নাই। হ্যাঁ, আমার মনে হয় আসলে কেউ নাই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, যেই ম্যাজিকটা দেখালাম, রাতুল ভাই দেখিয়েছিলেন একটা রকেট পানির ভেতরে ভাসছে, সেরকম একটা ভাষার একটা গল্প আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা যেসব ফল খাই বলো তো কোন কোন ফল পানির মধ্যে ভাসতে পারে? আমার মনে হয় তোমরা যারা একটু খেয়াল করেছো দেখেছো যে যখন আমরা আপেল ধুতে যাই কোনো একটা পাত্রের মধ্যে যদি ধুই তাহলে দেখি যে আমরা আপেলটা ভাসছে, তাই না? যেমন আমি একটা মগের মধ্যে একটা আপেল রেখেছি, এই আপেলটা এখানে কিন্তু ভাসছে, সেটা ডুবে যায়নি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, আর কোন কোন ফল এরকম ভাসতে থাকে পানিতে? তো তোমরা অবশ্যই খেয়াল করেছো, তোমাদের হয়তো মনে আছে কিছু কিছু ফল ভাসতে থাকে, কিছু কিছু ভাসে না। এখন কোনগুলো ভাসে আমাকে কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দিবে, আমি তোমাদের কমেন্ট এক্ষুনি পড়ছি। আমরা একটু দেখে নেই যে আমাদের সাথে আর কে কে আছে এবং কে কে কমেন্ট করছে। আহমেদুল সাইদ রিফাত আছে আমাদের সাথে, মোহাম্মদ আশরাফুল আলম আছে, নবনীতা তাজনিম আছে, আতিকুর রহমান আছে আমাদের সাথে, প্রমা কুন্ডু আছে, শরীফুল ইসলাম, মোহাম্মদ ফারুক, আশরাফুল আলম, তারপরে রণবীর হোসেন, রেদওয়ান হোসেন, আরও অনেকেই আছে আমাদের সাথে দেখছি, এবং তোমরা অনেকেই জয়েন করছো, এবং অলরেডি কিন্তু আমাদের সাথে 600-র উপরে তোমরা আমাদের সাথে জয়েন করছো এই মাস্টার ক্লাসে, উইচ ইজ ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।
তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু আরও বেশি বেশি করে এই মাস্টার ক্লাসটা শেয়ার করে দাও, যেন তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরা এবং আরও সবাই অনেকে মিলে আমরা এইসব ফান ফ্যাক্টস সম্পর্কে জানতে পারি। একদম। এখন তোমাদেরকে বলি যে কেন আসলে আপেলটা ভাসে। কারণ হচ্ছে আপেলের মধ্যে 25% বাতাস থাকে, এবং 25% বাতাস থাকার ফলে যেটা হয়, এই জিনিসটার ঘনত্বটা পানির চাইতে কম হয়ে যায়, এর ফলে জিনিসটা ভাসতে থাকে। এবং খেয়াল করলে দেখবে পুরোটা আপেল কিন্তু ভাসছে না, তার মাথার দিকের একটু অংশ কিন্তু ভাসছে, কিন্তু সেটা ভাসছে। এখন আমি দেখি তোমরা কারা কারা কমেন্টে বলেছো যে কোন কোন ফল আসলে ভাসে। যেমন অনেকে বলছো লেবু ভাসে, অনেকে বলছো আম ভাসে, এবং প্রত্যেকটারই কিন্তু মূল কারণ হচ্ছে ঘনত্বটা পানির চাইতে এখানে কিছুটা কম থাকে, এর ফলে জিনিসটা ভাসতে থাকে। অনেকে লিচুর কথা বলেছো, আমরা যদি মনে করি স্ট্রবেরি জিনিসটাও কিন্তু ভাসে। এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস বলি। মজার জিনিসটা আমি কেন বলছি, কারণ জলপরি জয়নব বলেছে অরেঞ্জ ভাসে, কিন্তু কথা হচ্ছে অরেঞ্জ কিন্তু আসলে ভাসে না। অরেঞ্জ জিনিসটা, কমলা তুমি যদি খোসা সহ পানিতে রাখো কিংবা খোসা ছাড়িয়ে পানিতে রাখো, দুটোই দেখবে সেটা কিন্তু ডুবে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখবে সেটা ডুবে যাচ্ছে। কারণ হচ্ছে সেটার ঘনত্বটা পানির চাইতে একটু বেশি থাকে। ঠিক একইভাবে আরেকটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে কলা খাই, কলা যখন আমরা এরকম পানিতে রাখবো দেখবো যে কিছুটা অংশ ভাসে, অনেকটা অংশ ডুবে থাকে। কিন্তু আমরা যদি সেটাকে চাক চাক করে কাটে, ছোট ছোট গোল গোল করে কেটে যদি সেটাকে আমরা পানিতে ডুবাই, দেখা যাবে যে কিছু কিছু গোল অংশ পানির নিচে ডুবে গিয়েছে আর কিছু অংশ ভাসছে, কিছু টুকরো ভাসছে। কারণ হচ্ছে কলার পুরোটা অংশ জুড়ে একই ঘনত্ব থাকে না, কিছু জায়গায় কম থাকে, কিছু জায়গায় বেশি থাকে। তো আশা করি তোমরা যারা এতদিন দেখতে যে কয়েকটা ফল ভাসে কিছু কিছু ভাসে না, তারা উত্তরটা বুঝে গিয়েছো যে এখানে আসলে ঘনত্ব ব্যাপারটা কাজ করছে। এর পরের ফ্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব খুব কমন একটা জিনিস, তাই না? দিনে কতবার আমরা হাই তুলি, ঘুম থেকে ওঠার সময় হাই তুলি, আবার আমরা যখন দেখা যায় যে ক্লান্ত হয়ে পড়েছি তখন আমরা হাই তুলি। এখন এই যে আমরা হাই তুলি, এই হাইটা তুলি কেন, আমরা এখন সেই বিষয়টা নিয়ে জানবো। আচ্ছা, যখন আমরা ক্লান্ত থাকি, কিংবা ধরো তোমার কাজ নেই, তুমি কিছুই করছো না, তুমি চুপ করে বসে আছো, কিংবা ধরো যে আমরা ঘুম থেকে যখন উঠলাম, কিংবা যে টাইমে আমাদের অনেক বেশি ঘুম পেতে থাকে, সেই সময়গুলোতে আমরা অনেক বেশি করে হাই তুলি। কিন্তু কেন তুলি সেটা কি তোমরা কখনো ভেবে দেখেছো? সেটা একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে আমি কথা বলছি, তাই না? আমি যখন কথা বলছি আমি কি করছি বলো তো, বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছি, কারণ কথা বলবার জন্য আমার এনার্জি লাগছে, আরও বেশি অক্সিজেন লাগছে, তাই অনেক জোরে জোরে আমি কি করছি বলো তো, শ্বাস নিচ্ছি। আবার যখন আমি চুপ করে থাকি, এইভাবে করে চুপ করে বসে থাকলাম বা কিছু করলাম না, তাই না, তো তখন কি হয়, তখন দেখা যাবে যে আমি এত জোরে শ্বাস নিচ্ছি না বা এত গভীরভাবে শ্বাস নিচ্ছি না। এখন আমাদের বডির একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন কিন্তু লাগে, যে ওই সার্টেন অ্যামাউন্ট অফ অক্সিজেন আমার ভিতরে ঢুকাতে হবে। তো অবশ্যই আমাদের সেই অ্যামাউন্টের থেকে বা সেই পরিমাণটার থেকে কম অক্সিজেন আমরা কি করতে পারবো না বলো তো, ভিতরে ঢুকালে অবশ্যই সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব বলো তো, যেহেতু আমরা খুব কম অ্যামাউন্ট অফ অক্সিজেন যখন ক্লান্ত আছি তখন আমাদের বডির ভিতর ঢুকাচ্ছি, তাহলে আমার বডি অবশ্যই এমন কোনো একটা এমন কোনো একটা রাস্তা বাছাই করে নিবে যাতে সে কি করতে পারে, অটোমেটিক্যালি নিজে থেকে কি করতে পারে, আরও বেশি অক্সিজেন বডির মধ্যে ঢুকিয়ে নিতে পারে। তো সেটা কিভাবে করে, হাই যখন হাই তুলি তখন কি হয় বলতো, কি হলো বলতো, মুখ দিয়ে অনেক বেশি পরিমাণ অক্সিজেন আমার বডির মধ্যে ঢুকে গেল। তাহলে আমি যখন চুপ করে আছি তখন আমার বডিতে যেহেতু অল্প অক্সিজেন ঢুকছে, হাই তোলার মাধ্যমে কি হয় বলতো, যেহেতু তখন কম অক্সিজেন প্রবেশ করে, হাই তোলার মাধ্যমে আমার শরীর পরিবেশ থেকে প্রয়োজন মতো অক্সিজেনটাকে শোষণ করে নেয়। যতটুকু অক্সিজেন আমি কম শোষণ করেছিলাম সেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তারা হাই তোলার মাধ্যমে আমার বডি কী করে, শোষণ করে ভিতরে নিয়ে নেয়, এবং কার্বন ডাইঅক্সাইডও পর্যাপ্ত পরিমাণে বডি থেকে বের করে দেয়। এবং আরেকটা কারণ থাকে,
এই যে ধরো আমরা যখন অনেক বেশি পরিমাণ মানে অনেক বেশি করে রাত জেগে থাকি, মানে অনেক রাত জেগে আছি, তুমি ধরো অনেক রাত জেগে ফেসবুকে চ্যাটিং করছো, কিংবা আমরা ধরো অনেক রাত জেগে ল্যাপটপের সামনে বসে আছি, ঠিক আছে? তাহলে এই যে অনেক রাত জেগে আমরা ল্যাপটপের সামনে বসে আছি বা ফেসবুকিং করছি বা ধরো পড়ছি বা অন্য যে কোনো কাজ করছি, তখনও কিন্তু আমরা হাই তুলি অনেক রাত হয়ে গেলে। কেন তুলি বলো তো? তুলি কারণ হচ্ছে যে অনেক রাত জেগে আমরা যখন কাজ করি তখন আমাদের মাথাটা না অনেক গরম হয়ে যায় এবং অনেক বেশি কাজ করে, এবং মাথা গরম হয়ে গেলে মাথাটাকে কী করা দরকার বলো তো? ঠান্ডা করা দরকার না? যখন কারো মেজাজ গরম হয়ে যায় আমরা কী করি? পাখা দিয়ে বাতাস দিই। তাহলে এই যে মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমার মাথাটাকে ঠান্ডা করা দরকার। এই কারণে হাই তুলে বেশি পরিমাণ অক্সিজেন আমার বডিতে কী করে? আমার বডি অটোমেটিক্যালি বেশি পরিমাণ অক্সিজেন ভিতরে নিয়ে নেয়, এবং ভিতরে ঢুকে নেওয়ার কারণে সেই অক্সিজেনটা আমার ব্রেইনে যায় এবং আমার ব্রেইনটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এখন থেকে কিন্তু আমরা আর কনফিউজড হব না, এবং আজকে রাতেই যখন তুমি হাই তুলবে তখনই কিন্তু তোমার এটার কথা মনে পড়বে। আই নো দ্যাট। তাহলে আমরা বুঝে গেলাম এখন যে হাই আমরা কেন তুলি এবং কি কারণে আসলে এই মেকানিজমটা আমার বডি হয়। তার মানে তুমি যখনই আসলে হাই তুলতে থাকবে, অনেক বেশি পরিমাণে তুলতে থাকবে, তখন তোমার বুঝতে হবে তোমার আসলে এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন, অথবা তোমার একটু বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসা প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটা গাছ, ওখানে একটা সূর্য দেখতে পাচ্ছি এবং গাছটা ওইদিকে বেঁকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে গাছ কেন আলোর দিকে বেঁকে যায়, গাছ কেন ছায়ার দিকে বাঁকে না? আমি যদি একটা গাছ একটা জানলার পাশে রাখি, আমরা কিন্তু খুব সহজেই দেখি যে পাতাগুলো বাইরের দিকে চলে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু এই পাতা যে একদিকে চলে যাচ্ছে এটার উপর এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মানি প্ল্যান্ট জাতীয় যেসব লতানো গাছ আছে বারান্দা জুড়ে কিন্তু আমরা সেটাকে সুন্দর মতো সেট করে দিতে থাকি, যাতে করে ওই দিকে একটা পাতা যাবে, সুন্দর করে পুরো বারান্দাটা জুড়ে থাকবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে কেন ঘটে? তো এটা বলার আগে আমি একটু দেখি যে কে কে আছো আমাদের লাইভ ক্লাসে। অনেকেই মাত্র জয়েন করছো, আমাদের সাথে এখন প্রায় 600 মানুষ লাইভ ক্লাসটি দেখছে, এবং অনেকেই ঢাকার বাইরে থেকে আছো আমি দেখতে পাচ্ছি। নাটোরের লালবাজার থেকে আছে মাহমুদুল হাসান, একজন আছে হচ্ছে স্বরূপকাছি থেকে, পটুয়াখালী থেকে রয়েছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ এর আগে আমার ক্লাস করেছে, আমার কিন্তু ওর নামটা মনে আছে। আচ্ছা, এখন আসি যে এটার কারণ কি। কারণটা হচ্ছে গাছের দেহে একটা হরমোন থাকে, সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। আমরা মোটামুটি যারাই ক্লাস 8-9-এর পড়াগুলো একটু মনোযোগ দিয়ে পড়েছি তারা কিন্তু অক্সিন শব্দটার সাথে একটু পরিচিত, তাই না? অক্সিন নামটা একদমই অপরিচিত না। কিন্তু যেটা হয়, অক্সিন জিনিসটা সাধারণত গাছের একদম মাথার অংশটাতে থাকে। এই অংশটাতে যখন অক্সিজেনটা থাকে, এই অক্সিজেন কি করে? সে গাছের যে কোষগুলো রয়েছে কোষগুলোকে বিভাজনে এবং কোষগুলোকে একটু লম্বাটে হয়ে যেতে সাহায্য করে। যখনই সূর্যটা একদিকে চলে যাচ্ছে, গাছটার একদম সোজাসুজি উপরে নেই, তখন গাছটা স্বাভাবিকভাবে এই দিকটা একটু ছায়া পড়ছে। অক্সিজেন তখন যেটা করে, এই ছায়ার অংশটাতে আস্তে আস্তে চলে যেতে থাকে, এই দিককার কোষগুলো থেকে সরে সে ছায়ার দিককার কোষগুলোতে যায়। এর ফলে যেটা হয়, এই দিকের কোষে অক্সিজেন বেশি, এই দিকের কোষে অক্সিজেন কম। অক্সিজেন বেশি থাকলে কি হবে বলো তো? অক্সিজেন যখন বেশি থাকবে তখন কোষ বিভাজন বেড়ে যাবে, কোষটা লম্বাটে হয়ে যেতে থাকবে, আকারে লম্বা হবে। তখন যেটা ঘটবে, এখানকার কোষগুলো ছোট ছোট, কিন্তু এখানে কোষের সংখ্যা বেড়ে গেল, এইখানে কোষের আকারটা লম্বাটে হয়ে গেল। এর ফলে যেটা হয়, এই গাছটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। এটাই আমরা দেখতে পাই যে গাছটা যেদিকে আলো আছে সেই দিকে বেঁকে যাচ্ছে। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে যেই দিকে ছায়া পড়ছে সেই দিকে কোষ বিভাজনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের তানিয়া আপু বলবে। আচ্ছা, হ্যাঁ, এর পরের আলোচনায় যাওয়ার আগে আমি একজনের একটা কোয়েশ্চেন আনসার করে নিব। আমি কমেন্টে দেখতে পাচ্ছি মাহফুজুল হাসান জিজ্ঞেস করেছে যে হেঁচকি ওঠার কারণটা কি। আচ্ছা, হেঁচকি ওঠার কারণটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কি ফুসফুসের ছবি, তাই না? তাহলে এই যে ফুসফুসের ডায়াগ্রামটা আমাদের এখানে আছে, ফুসফুসের নিচে কিন্তু এক ধরনের পেশির একটা লেয়ারের মতন থাকে। সেই পেশির লেয়ারটাকে বলা হয় হচ্ছে ডায়াফ্রাম। আমরা এই যে শ্বাস নিচ্ছি বা অক্সিজেন গ্রহণ করছি আর যে শ্বাস ত্যাগ করি বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই প্রসেসটা কেন হয় আমাদের বডিতে?
হতে পারে কারণ এই যে ফুসফুসের নিচে যে একটা পেশির লেয়ার থাকে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটা কন্টিনিউয়াসলি সংকুচিত আর প্রসারিত হয়। এখন হেঁচকিটা কেন ওঠে? হেঁচকিটা ওঠে কারণ ওই ডায়াফ্রামটা দেখা যায় যে হঠাৎ করে খুব ফাস্ট সংকুচিত প্রসারিত হতে থাকে। কোনো কারণে খেতে থাকলে তুমি যদি অন্যমনস্ক হয়ে যাও, কিংবা ধরো যে তুমি খাচ্ছ, কেউ সে একটা ধাক্কা দিল, তাই না? কিংবা ধরো তুমি খুব ফাস্ট খাচ্ছ, খুবই তাড়াতাড়ি খাচ্ছ, তখন কি হয়, তোমার ডায়াফ্রামটা খুব ফাস্ট সংকুচিত প্রসারিত হয়। এবং এই যে আমাদের শ্বাসনালী, সেই শ্বাসনালীর উপরে থাকে হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। এই স্বরযন্ত্রটাও কি হয়, ওপেন হয় অ্যান্ড ক্লোজড হয়। এবং যেহেতু ডায়াফ্রামটা অনেক, তার সাথে কিন্তু স্বরযন্ত্রটাও অনেক ফাস্ট সংকুচিত প্রসারিত হতে থাকে বা অনেক ফাস্ট খোলে এবং বন্ধ হয়। তো দেখা যায় যে ডায়াফ্রামটা যখন সংকুচিত হয়ে অক্সিজেনটাকে ভিতরে নিয়ে আসে, তখন কিন্তু খুবই ফাস্ট ওই স্বরযন্ত্রটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাতাসটা মুখ দিয়ে ভিতরে ঢুকে ঠিকই, কিন্তু ফুসফুসে আর যেতে পারে না। এবং সেই কারণে আমরা কি তুলি বলতো, হেঁচকি তুলি, হ্যাঁ, হিকআপ, তাই না? তাহলে হেঁচকি তোলার কারণটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে এটা খুবই ভাল লাগছে দেখে যে শুধু বাংলাদেশের থেকে যে সবাই লাইভ ক্লাস দেখছে তা কিন্তু নয়। সোহেল খান সোহেল রয়েছেন সৌদি আরব থেকে, যেটা দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছে এখন। আচ্ছা, নেক্সট টপিকে আমরা যাওয়ার আগে কেউ কি জানো এই জিনিসটার নাম কি? এইটা একটা প্রাণী। এই প্রাণীটা কি কেউ কি কখনো দেখেছো? যদি নামটা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এই প্রাণীটা আমার খুবই প্রিয় প্রাণী, আমার মতোই দেখতে, মোটামুটি কিউট। তো যাই হোক, গোলগাল একটা প্রাণী। তো এটার নাম হচ্ছে অ্যাক্সোলোটল। এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যাক্সোলোটল। তো এই যে প্রাণীটা, এটার নাম কিন্তু আমরা অনেকে হয়তো শুনি নাই, তাই না? অ্যাক্সোলোটল, এটা অনেক উইয়ার্ড একটা প্রাণী আমরা বলতে পারবো। কেন উইয়ার্ড একটা প্রাণী সেটা আমরা এখনই জেনে নিব। এটা উইয়ার্ড কারণ এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় মাস্টার অফ রিজেনারেশন। মাস্টার অফ রিজেনারেশন কেন বলে? কারণ এটা কিন্তু তার বডির যে কোনো পার্ট, হাত হোক, তাই না, যে কোনো লিম্ব কিন্তু সে কি করতে পারে, রিজেনারেট করতে পারে। তার মাথাটা যদি আলাদা হয়ে যায় সেটাও কিন্তু সে আবারও গ্রো করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় মাস্টার অফ রিজেনারেশন। এবং এটা কি করে, তার হাত বা তার পা যে কোনো কিছু যদি তুমি ছিঁড়ে নিলে কিন্তু সে প্রায় 100 বার বা 112ও কিন্তু সে সেই হাত বা পা আবারও গজাতে পারবে, অর্থাৎ আবারও তার সেই হাত বা পা গ্রো করবে। এবং তুমি কিন্তু দেখে বুঝতেই পারবে না যে তার ওই হাত বা পাটা 100 বার ছেঁড়া হয়েছিল বা 100 বার আলাদা হয়ে গেছিল। তার মানে যদি 100 বারও আমি তার মাথাটাকে আলাদা করে নেই, তার মাথাটা কি করতে পারবে, আবারও গ্রো করতে পারবে। এই জন্য এটা এত বেশি উইয়ার্ড। এবং আরেকটা কারণ হচ্ছে দে নেভার গ্রো আপ, তারা কখনো বড় হয় না। মানে কি, কিছু স্টেজেস থাকে, তাই না? মাছের একটা লার্ভা দশা থাকে, সেই লার্ভা দশা থেকে তারপরে তারা গ্রো করে আরও বড় হয় এবং একটা পর্যায়ে গিয়ে তারা পূর্ণাঙ্গ একটা মাছ হয়ে যায়। কিন্তু এই যে অ্যাক্সোলোটল কিন্তু গ্রো করে না, অর্থাৎ তারা বড় হয় না। তারা কিন্তু আজীবন এই লার্ভা দশাতেই থেকে যায়। এবং লার্ভা দশাতে থেকে যাওয়ার কারণে তারা কিন্তু অনেক ইজিলি রিজেনারেট করতে পারে। এবং আরেকটা যে মজার ব্যাপার সেটা হচ্ছে এগুলা কিন্তু ফ্রাই করে খেতে পারি। এই যে অ্যাক্সোলোটল থাকে এগুলো কিন্তু জাপানে ফ্রাই করে খাওয়া যায় এবং এগুলো কিন্তু নর্মাল মাছের মতোই টেস্ট এবং অনেক টেস্টি খেতে। তো এখন একটা প্রশ্ন আসলে আমাদের তাহলে মাথায় এসেই যায়। কি প্রশ্ন আসে? আচ্ছা, আমি যদি এদের হাত বা পাকে 100 বারও ছিঁড়ে নিচ্ছি, তারপরও 100 বার পর্যন্ত তাদের হাত বা পা নতুন করে গজাচ্ছে বা নতুন করে গ্রো করছে, তাহলে এরা আসলে মরে কিভাবে, তাই না? কিভাবে আমরা এদেরকে মারতে পারি? এটা বলে দিল। আচ্ছা, হ্যাঁ, আসলে আনসারটা কিন্তু বলে দেওয়া হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে এই যে দে ক্যান বি ফ্রাইড অ্যান্ড ইটেন। এদের যেহেতু কোনো ডেথ হচ্ছে না, মানে আমি হাত ছিঁড়ে নিচ্ছি বা পা ছিঁড়ে নিচ্ছি, মানে যখন কোনো শিকারী এই অ্যাক্সোলোটলকে খেতে আসে, এরা কি করে, নির্দ্বিধায় তাদের হাত বা পাটা তাদেরকে ছিঁড়তে দেয় এবং ছিঁড়ে তারা দৌড় দেয়। কেন? কারণ তারা জানে যে তাদের হাত বা পাটা আবার গজাবে। কিন্তু তাহলে তারা মরে কিভাবে? তাদেরকে ফ্রাই করে আমরা যদি খেয়ে ফেলি তাহলেই তারা মরে যাবে। কিংবা তাদেরকে যদি আমরা খুব বেশি রকমের কোনো কারেন্ট দেই তাহলে দেখা যাবে যে তারা মরে যাচ্ছে। তাহলে এই যে অ্যাক্সোলোটল,
তাদেরকে আমরা কোনোভাবে কেটে ফেললে তারা মরছে না। এরকম আরেকটা পরিচিত জীব বা প্রাণীও কিন্তু আছে যাকে কেটে ফেললে তারা কিন্তু মরে না। এটা কিন্তু এইচএসসির বায়োলজি লেভেলে আমরা পড়েছি, আর বড় একটা হিন্ট দিয়ে দিলাম। তো যারা তোমরা এইচএসসি স্টুডেন্টরা দেখছো কিংবা যারা এইচএসসি স্টুডেন্ট ছাড়াও যারা আছো কিন্তু যারা জানো, তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে এক্ষুনি জানিয়ে দাও যে আর কোনো একটা জীব বা প্রাণী আছে যাদেরকে আমরা ইমমর্টাল বলতে পারি, অর্থাৎ তাদেরকে আমি কেটে টেটে ফেললেও কিন্তু তারা আবারও গ্রো করবে সেই কাটা অংশ থেকে। তাহলে তোমরা কমেন্ট করতে থাকো, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা তোমাদের নিশি আপু দেখাবে। এবং নিশি আপু যেটা দেখাবে আমার খুব পছন্দের একটা জিনিস, আমি খুব দেখতাম এই জিনিসটা। আচ্ছা, জিনিসটা দেখতে অনেক কিউট, কিন্তু এখন অনেক কিউট না দেখতে? এই জিনিসটারই আরেকটা রূপ এখন তোমরা দেখবে। একই জিনিস, কিন্তু আগেরটা বেশি কিউট ছিল, এখন একটু ভয় ভয় লাগছে, তাই না? এই যে আমরা একটা জিনিস দেখলাম, এটা আসলে কি? এটা কি কোনো প্রাণী? এটা হচ্ছে এক ধরনের গাছ। এই গাছগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কার্নিভোরাস প্ল্যান্ট। কার্নিভোরাস মানে কি বলতো? যেগুলো মাংস খেয়ে থাকে বা মাংসাশী যে সকল জিনিস, সেখানে আমরা কার্নিভোরাস শব্দটা ব্যবহার করি। এখন কথা হচ্ছে, এই জিনিসটাকে শুধু ছোট একটা মাছই খেয়ে ফেলে না, আমরা আরেকটা জিনিস দেখতে পারি, একটা ব্যাং, তাই না? একটা ব্যাঙও কিন্তু সে খেয়ে ফেলতে পারে। কি সুন্দর, ভিতরে ঢুকলো আর খপ করে খেয়ে ফেললো, আটকে ফেললো। এখন কথা হচ্ছে, এই গাছটার নাম কি? এই গাছটার নাম হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এখন এই ধরনের কার্নিভোরাস প্ল্যান্ট অনেক রকমের হয়ে থাকে, ঠিক এভাবে করেই আসলে খেয়ে ফেলে। এখন আমরা জানবো যে এই গাছগুলো আসলে কেন এরকম। এই গাছগুলো সাধারণত আমরা কোথায় দেখি? এগুলো দেখা যায় যে সকল জায়গায় মাটির মধ্যে নিউট্রিয়েন্ট অনেক কম থাকে বা পুষ্টি উপাদানগুলো অনেক কম পরিমাণে থাকে। তার মানে খুব স্বাভাবিকভাবেই গাছগুলোর দেহে পুষ্টি উপাদানের একটা অভাব থেকে যায়। এই যে ঘাটতিটা সে পূরণ করে কিভাবে? সে বিভিন্ন ধরনের প্রাণীকে খেয়ে ফেলে। এখন খাওয়ার প্রসেসটা কি? এই যে আমরা এই জিনিসটা দেখলাম, দুটো আলাদা অংশ, এই দুটো আলাদা অংশের ভেতর দিকে ছোট ছোট রোমের মতো অংশ থাকে। এই রোমের মতো অংশগুলোর উপর দিয়ে যখন কোনো কিছু একটা যায়, তখন একটা সিগন্যাল তাদের বডির ভিতরে চলে যায়, তখন এই জিনিসটা খুব দ্রুত বন্ধ হয়ে যায়। দ্রুত বন্ধ হয়ে যাওয়ার কারণে যেই প্রাণীটা যাচ্ছে ভেতরে, সে খুব অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। সে তখন কি করবে বুঝতেও পারে না, এবং আস্তে আস্তে সে তার চাপটা বাড়াতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার হাতটা শুধু দিতে থাকি তাহলে কি এই জিনিসটা বন্ধ হবে? না। যদি কোনো একটা মাছি একবার হেঁটে যায় তাহলেও কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে না, কারণ এর ভেতরে রোমগুলোতে কয়েকবার ঘষা লাগা প্রয়োজন, নয়তো তার ভেতরে সংকেতটা সহজে যায় না। যখন সংকেতটা যাবে তখনই সে বন্ধ হয়ে যাবে এবং ভেতরে প্রাণীটা আটকা পড়বে। আটকা পড়ার পরে কি হবে? তার দেহের ভেতর থেকে কিছু এনজাইম আসতে থাকবে, অ্যাসিড আসে অ্যাকচুয়ালি, যেই অ্যাসিডটা সেই জিনিসটাকে গলে ফেলতে থাকে। অ্যাসিড যে কোনো মাংসের উপর পড়লে আমরা জানি যে প্রোটিন অংশগুলো আলাদা হয়ে যেতে থাকে। তো এটাই আসলে মেইনলি ঘটে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, মনে করো একটা ছোট ভেনাস ফ্লাই ট্র্যাপ আমার বাসায় আছে, আমি যদি আমার আঙুলটা দিয়ে দিই তাহলে কি আমার আঙুলটা সে খেয়ে ফেলবে? তোমাদের কি মনে হয় বলো তো? আমি কিন্তু উত্তরটা দিব, কিন্তু আমি তোমাদের উত্তরটা জানতে চাচ্ছি, তোমরা আসলে কি মনে করো? আমার আঙুলটাকে সে খেয়ে ফেলতে পারে? এটা কি সম্ভব? মনে করো আমি ভেনাস ফ্লাই ট্র্যাপের এখানে আঙুলটা দিলাম, দিয়ে এটাকে বেঁধে রেখে দিলাম, তারপরে কি হতে পারে? হ্যাঁ, আমার আঙুল অনেক মোটা, সে কিভাবে আমার আঙুলটা খাবে? সে কি খেতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। তোমরা অ্যানসার অবশ্যই দিবে, আমি একটু পরে বলবো। এর পরের টপিকগুলোতে আমরা চলে যাই। আচ্ছা, আমরা একটু দেখে নেই যে আরো কারা কারা আছে আমাদের সাথে। আমি দেখেছি অনেকেই কিন্তু আজকে প্রথম মাস্টার ক্লাস করছে। হ্যাঁ, অনেকে নাইম মাহফুজ আছে, তারপরে তাবিয়া আছে, দিশা আছে, নাইমুল ইসলাম আছে, মুস্তাফিজুর রহমান আছেন, সিয়াম রহমান আছেন, মাহমুদুল হাসান আছেন, তারপরে নাজিফা রিমি আছে আমাদের সাথে, অনেকে আছে দেখা যাচ্ছে আমাদের সাথে, অনেকে নতুন নতুন জয়েন করছে দেখা যাচ্ছে। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। তোমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার অনেক উত্তর এসেছে আমি দেখেছি, এবং অনেকে উত্তর দিচ্ছে টিকটিকি, অনেকে উত্তর দিয়েছে হাইড্রা, একজন বলছে অক্টোপাসও বলেছে। আচ্ছা, আমরা
এই মাস্টার ক্লাসের শেষ পর্যন্ত একটু ওয়েট করব দেখার জন্য যে আমি কোন জীবটার কথা বলেছিলাম। আমি কিন্তু একটা হিন্ট দিয়েছিলাম, সেই হিন্টটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জীবটার কথা আসলে আমি বলেছি। তো এর মধ্যে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যে নেক্সট টপিকে আমাদের নিশি আপা আমাদের নতুন কি বুঝাবে বা নতুন কি শোনাবে আমরা একটু দেখি। এটা কি বলতো, একটা মোটা গাছকে আমি যদি কেটে ফেলি তাহলে গাছের গুঁড়িটা দেখতে এরকম মনে হয় না? মজার ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু গাছের গুঁড়িটা দেখে বলে ফেলতে পারে এই গাছটার বয়স কত। এখন আমরা একটা মানুষকে দেখলে কি বলতে পারি মানুষটার বয়স কত? বলো তো, তোমরা কি বলতে পারবে আমার বয়স কত? মানুষের বয়স কিন্তু বলাটা একটু কষ্টকর শুধু দেখে। কিন্তু গাছের ক্ষেত্রে গাছের যে গুঁড়িটা, এই গুঁড়িটার মধ্যে এই যে গোল গোল রিংয়ের মতো অংশটা দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমরা সহজে গাছের বয়স কত সেটা জানতে পারি। কিভাবে জানতে পারি? এটার জন্য আমরা আরেকটা ছবি দেখব। এই ছবিটাতে দেখো যে গোল অংশগুলো রয়েছে, এই গোল অংশগুলোর মধ্যে একটা অংশ হচ্ছে গাঢ় রঙের, একটা অংশ হচ্ছে হালকা রঙের। হালকা রঙের যে অংশটা এখানে তীরচিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কি? এখানে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো যখন জীবিত ছিল, যখন কোষগুলো কাজ করছিল এবং যখন সেটা তৈরি হচ্ছিল, তখন পরিবেশের অবস্থা কিরকম ছিল? তখন পরিবেশে প্রচুর পানি ছিল, তার মানে তার অনুকূল পরিবেশ ছিল। প্রচুর পানি বলতে আবার কিন্তু বন্যা না, সাধারণভাবে তার যতটুকু প্রয়োজন সেভাবে সে নিতে পারছে সেরকম পানি। তখন এই কোষগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে, কোষগুলো প্রসারিত হচ্ছে। কিন্তু আরেকটা যে গাঢ় অংশ আমরা দেখতে পাই, এই গাঢ় অংশটা কি? এটা হচ্ছে যখন আসলে পানির সংকট থাকে। তার মানে হচ্ছে যখন শীতকাল এসে পড়ছে তখন কিন্তু পানির সংকট দেখা যাচ্ছে। পানির সংকটের ফলে কি হবে? কোষ বিভাজনটা কমে যাবে এবং সেই কোষগুলোর রং হয়ে যাবে গাঢ় ধরনের, এবং কোষগুলো খুব কাছাকাছি ধরনের হবে। বিভাজনের সংখ্যা সে কমিয়ে দিতে থাকবে যাতে সে বেঁচে থাকতে পারে। আর সে যখন প্রচুর পানি পাচ্ছে তখন সে প্রচুর পরিমাণে কোষ বিভাজন করছে এবং সে ধীরে ধীরে মোটা হচ্ছে, যেটাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলি। মোটামুটি আমরা সবাই এই টুকটাক জিনিস কিন্তু অলরেডি জানি। তো এখন এই জিনিসটা কিভাবে হিসাব করে? একটা বছরের মধ্যে চিন্তা করে দেখো, শীতকাল আসে, শীতকালে যদি একটা গাঢ় রঙের এরকম একটা বৃত্ত তৈরি হয়, আবার যখন বর্ষাকাল আসছে বা যখন গ্রীষ্মকালের পরে বর্ষার শুরুর দিকটা পানি অনেক পরিমাণে আমরা পাচ্ছি, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে, তখন এই জায়গাটায় আমরা একটু হালকা রঙের অংশ দেখতে পাই। তার মানে এই হালকা অংশটা এবং গাঢ় অংশটা দুটো মিলে একটা বছরে একটা রিং তৈরি করছে। তার মানে এই দুটো মিলে আমি বলতে পারি এই গাছটার বয়স হচ্ছে 1 বছর। তাই প্রত্যেকটা গাঢ় রিং যদি আমি গুনি তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে আসলে কত বছর। মজার ব্যাপার হচ্ছে শুধু যে বয়স জানবো তা কিন্তু না, গাছ দেখে কিন্তু কোন বছরে সেখানকার পরিবেশের অবস্থা কি ছিল সেটা জানা যায়। কিভাবে বলো তো? ওই যে পানি সংকট থাকলে প্রতিকূল পরিবেশে ওই গাঢ় রিংটা। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে অ্যানসার। যে এখানে দেখো এই জায়গাগুলো খুব প্রসারিত না, তার মানে এখানে সে প্রচুর পরিমাণে পানি পাচ্ছিল, শীতকালে কম পানি পাচ্ছিল, খুব সাধারণ একটা প্রসেসে সে যাচ্ছিল। কিন্তু এই জায়গায় দেখো খুব ঘন না, তার মানে সেই সময় খরা হয়েছিল ওই জায়গাটাতে, সেখানে পানি কম ছিল। পানি কম থাকার কারণে সে গ্রীষ্মকালেও কম পানি পাচ্ছে, এই কারণে তার কোষগুলো হালকা হচ্ছে ঠিকই, কিন্তু সে বিভাজন করছে কম, সে সাইডে বাড়ছে না, সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য শুধু চেষ্টা করে যাচ্ছে। এবং তার যে গাঢ় অঞ্চলটা, সেই গাঢ় অঞ্চলটাও অল্প পরিমাণে থাকছে। এর ফলে এই জায়গাটা খুব ঘন হয়ে যায়। এই কারণে যখন একটা গাছের গুঁড়ি কাটা হয় তখন মাইক্রোস্কোপের নিচে রেখে রেখে যারা বয়স হিসাব করেন তারা এই সার্কেলগুলোকে গুনতে থাকেন, এই রিংগুলোকে গুনতে থাকেন। তখন তারা একই সাথে পরিবেশ সম্পর্কেও জেনে ফেলেন। আবার মনে করো এদিক দিয়ে কোনো একটা পোকা আক্রমণ করলো, তখন কিন্তু এই জায়গায় একটা দাগ দেখা যাবে। আবার এখানে যদি একটা গাছের ব্রাঞ্চ তৈরি হয়, শাখা তৈরি হয়, এবং সেই শাখাটাকে যদি কেটে ফেলা হয় তাহলে এই জায়গায় একটা ভেতরে দাগ দেখা যাবে। এগুলো দিয়েও কিন্তু বিজ্ঞানীরা অনেক কিছু বুঝে ফেলতে পারেন। তার মানে আমরা একটা গাছ দেখলে এখন থেকে চেষ্টা করব কয়টা রিং আছে একটু গোনার চেষ্টা করব। গুঁড়ি, গাছের গুঁড়ি যদি দেখি
ওকে, তাহলে আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস জেনে গেলাম, তাই না, যে কিভাবে আমরা একটা গাছের গুঁড়ি দেখে সেগুলোর রিংগুলো দেখে কিভাবে আমরা তার বয়স হিসাব করতে পারি, প্লাস সেই গাছটা কোন বছরে ঋতুটা কীরকম ছিল আমরা কিন্তু সেটাও জেনে যাই। তাহলে জাস্ট একটা গুঁড়ির কিছু রিং দেখে আমরা একটা উদ্ভিদ সম্পর্কে এবং একটা বছরের সিজন সম্পর্কে কত কিছু জানতে পারি, তাই না? দিস ইজ সো ইন্টারেস্টিং, আমি আগে এটা জানতাম না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে মুভ করে যাই। নেক্সট টপিকটা কি বলো তো? ও নাইস, একটা বিটিং হার্ট। এখানে একটা হার্ট আছে, এই যে হার্টটা খুলে দেখা, হার্টটা খুলে দেখালে কিন্তু একটা হিন্ট পেয়ে যাবে ওরা। হ্যাঁ, হিন্ট পেয়ে যাবে, হিন্ট পাক, সমস্যা নাই, হিন্ট পাক ভালো। আচ্ছা, তাহলে এই যে একটা হার্ট আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হার্টের ভিতরে বিভিন্ন চেম্বার, তাই না? আর এই যে লাল পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হৃৎপিণ্ডের পেশি, যেটাকে বলা হয় হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। হার্ট কিন্তু আসলে আমরা এভাবে যে দেখাই শুধু এরকমই না, হার্ট কিন্তু আসলে এরকম। হ্যাঁ, তাহলে এটা আসলে হার্ট না, ওটা একটা মেড আপ সিম্বল। তো হার্টটা অ্যাকচুয়ালি দেখতে কিন্তু এরকম। তাহলে এটা সম্পর্কে আমরা এখন কি জানবো বলো তো? আমরা জানবো একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমার মনে হয় না এটা খুব একটা মানুষজন খেয়াল করেছিল, বাট আমার মাথায় কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল। কি কোয়েশ্চেন সেটা এখানে আছে, যে ম্যাক্সিমাম হার্ট অ্যাটাক কিন্তু খেয়াল করবে সোমবার বা রবিবার এই টাইমে হয়। কেন ম্যাক্সিমাম হার্ট অ্যাটাক সোমবার বা রবিবার হয়? সোমবার ইন্টারন্যাশনাল কেসে সোমবার, আর রবিবার হচ্ছে জেনারেলি আমাদের কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে রবিবার দিনটা। এখন কেন এটা দেখা যায় বা কেন এটা হয় সেটা জানার আগে আমি একটু বলে নিতে চাই যে হার্ট অ্যাটাক জিনিসটা অ্যাকচুয়ালি কী। এই যে হৃৎপিণ্ডটা বা এই যে হার্টটা বিট করছে, এই পোর্শনটা হচ্ছে হার্টের মাসল, তাই না? আর পেশি কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কোষের বাঁচতে হলে কি লাগে? কোষের বাঁচতে হলে লাগে হচ্ছে অক্সিজেন। যেমন আমরা খাবার খাই, আমাদের বডির প্রত্যেকটা কোষ, সেই কোষগুলো যদি ভালো মতন কাজ করতে চায় বা ভালো মতন ফাংশন করতে চায়, তাদের দরকার হয় হচ্ছে অক্সিজেন, কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন। এখন এই যে অক্সিজেন হৃৎপিণ্ডের এই পেশির কাছে পৌঁছায়, সেটা পৌঁছায় করোনারি আর্টারির মাধ্যমে বা করোনারি ধমনির মাধ্যমে। করোনারি ধমনী খুব সূক্ষ্ম একটা ধমনী, সেই ধমনীটা হৃৎপিণ্ডের প্রাচীরের পেশিগুলোকে কি করে বলো তো? অক্সিজেন সাপ্লাই দেয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন অনেক বেশি ফ্যাট জাতীয় খাবার খাই, কিংবা আমরা ধরো অনেক বেশি দৌড়াচ্ছি, তাই না, কিংবা অনেক বেশি স্ট্রেস নিচ্ছি, তখন কি দেখা যায় বলো তো? এই আর্টারি বা ধমনির ভিতরে একটা ব্লকেজ তৈরি হয়, যার কারণে হৃৎপিণ্ডের পেশিগুলো না আর অক্সিজেন সমৃদ্ধ ব্লাডের সাপ্লাইটা পায় না, এবং অক্সিজেনের অভাবে তখন হৃৎপিণ্ডের পেশির যে কোষগুলো থাকে, সেই কোষগুলো না আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় বা মরে যায়, এবং সেই স্টেটটাকেই আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক। যখন হৃৎপেশির কোষগুলা অক্সিজেনের অভাবে আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, সেই স্টেটটাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক। এখন আসি আমাদের মেইন প্রশ্নে, সেটা হচ্ছে এই যে সোমবার আমি বলেছিলাম ইন্টারন্যাশনাল কেসে সোমবার, আর রবিবার বলেছিলাম আমাদের দেশের কেসে। কেন বলেছি বলো তো? কারণ ইন্টারন্যাশনালি, তুমি বলবা? আচ্ছা বলো। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এখানে সোমবারগুলো ইন্টারন্যাশনালি হচ্ছে কাজ শুরু করার দিন, সপ্তাহের শুরুর দিন। তো তার মানে আর রবিবার দিন খুব শান্তিতে আছে মানুষজন, সোমবার দিন সকালবেলা উঠেই তারা কাজে যাচ্ছে, এরকম কিছুই কি? হ্যাঁ, এক্স্যাক্টলি কাইন্ড অফ লাইক দ্যাট। যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে সোমবার দিন যে থাকে ইন্টারন্যাশনাল কেসে, সোমবারটা হচ্ছে মানে তোমার শনিবার আর রবিবার, এই দুটো দিন কি থাকে? হলিডে থাকে। এই দুটো দিন মানুষজন হলিডে কাটায়, তারপরে সোমবার থেকেই তাদের আবার ওয়ার্কিং ডে শুরু, তাদের আবার কাজ শুরু। আর আমাদের কান্ট্রিতে কী হয় বলতো? শুক্রবার অ্যান্ড শনিবার এই দুটো দিন আমরা জেনারেলি কী পাই বলতো? অফ ডে পাই, অ্যান্ড আবারও সানডে থেকে আমরা কি করি? কাজ করা স্টার্ট করি। এখন এই যে সানডে থেকে আমরা যখন কাজ করা স্টার্ট করি, কিংবা অন্যান্য কান্ট্রিতে যখন মানডে থেকে কাজ করা স্টার্ট করে বা ওয়ার্কিং ডে স্টার্ট হয়, তুমি 2 দিন আরাম করলে, রেস্ট নিলে, কোনো কাজ করলে না, তারপরে হুট করে যখন ওয়ার্কিং ডে স্টার্ট হয়ে যায়, তখন হুট করে তোমার কাজের লেভেলটা বেড়ে যায়, তোমার প্রেশারটা বেড়ে যায়। এবং এই যে প্রেশার বেড়ে যাওয়া বা এই যে আমাদের এনজাইটিটা, তাই না, বা স্ট্রেসটা বেড়ে যাওয়া, এটা কিন্তু একটা হরমোনের কারণে হয়। আমাদের যত ধরনের ইমোশন,
ভালোবাসা বলো, তারপরে মানে কি বলবো রাগ বলো, তারপরে হ্যাপিনেস বলো, স্যাডনেস বলো, এই সব ধরনের ইমোশন কিন্তু আসলে হরমোন। এই সব ধরনের আবেগ, সব ধরনের অনুভূতি বা ইমোশন কিন্তু আসলে হরমোন। তো এইগুলা হরমোনের আপডাউনের কারণে এই জিনিসগুলো হয়। তার মানে যেহেতু সব ধরনের ইমোশন, সব ধরনের আবেগ আমাদের হরমোনের কারণে হচ্ছে, তার মানে এই যে স্ট্রেস আমরা নিচ্ছি, সেই স্ট্রেসটাও এক ধরনের হরমোন দিয়ে সার্কুলেটেড হয় বা হরমোন দিয়ে কন্ট্রোলড হয়। সেই হরমোনগুলোকে আমরা বলি স্ট্রেস হরমোন। তো এই যে আমরা 2 দিন রেস্ট নিলাম, তারপরে হুট করে একদিন আমরা কাজে নেমে গেলাম, সেই সময় কিন্তু এই স্ট্রেস হরমোনের লেভেলটা হঠাৎ করে বেড়ে যায়। 2 দিন রেস্ট নেওয়ার পর হুট করে আমরা কাজে চলে গেলাম, তখন কিন্তু স্ট্রেস হরমোনের লেভেলটা হঠাৎ করে বেড়ে যায়। এবং হঠাৎ করে সেই স্ট্রেস হরমোনের লেভেলটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ডের এই যে হৃৎপেশিটা, সেই হৃৎপেশিতে তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই আমরা দিতে পারছি না। বেশি স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার কারণে আমাদের যে ধমনী থাকে, কর্নারি ধমনী, সেই কর্নারি ধমনীটা আস্তে আস্তে কী হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তার ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে ধমনীগুলোর ভিতরে ফাঁকা জায়গা থাকে, সেটার মধ্যে যেখান দিয়ে রক্ত পাস করে, ওই জায়গাটা সংকুচিত হয়ে যায় এবং রক্তের উপর অনেক বেশি চাপ পড়ে, প্রেশার পড়ে। তাই রক্ত কি করতে পারে না বলো তো, অক্সিজেন রিচ রক্ত হার্টে পৌঁছাতে পারে না, এবং হৃৎপেশিতে পৌঁছাতে না পারার কারণে পেশির কোষগুলো কী হতে থাকে, অক্সিজেনের সাপ্লাইটা না পাওয়ার কারণে কাজ করা বন্ধ করে দেয়, এবং তখনই হয় হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে তোমাদের জন্য খুব ইজি, মানে খুবই ইজি একটা প্রশ্ন এখন আমি বলবো, সেটা হচ্ছে এই যে ধরো তুমি একটা ব্যাড নিউজ শুনলে হঠাৎ করে, বা কেউ একটা ব্যাড নিউজ শুনলো হঠাৎ করে, তো জেনারেলি হঠাৎ করে ব্যাড নিউজ শুনলে কেন হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি থাকে? কোন হরমোনটার কারণে বা কোন হরমোনের বৃদ্ধির কারণে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি থাকে? গ্রোথ হরমোন নাকি স্ট্রেস হরমোন? তো খুবই ইজি আমি বলেছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, আমরা কিন্তু কমেন্ট দেখলে বুঝে যাবো যে কারা কারা মনোযোগ দিয়ে আমাদের সাথে এবং ইন্টারেস্ট নিয়ে এই মাস্টার ক্লাসটা করছো। তাহলে কোন ধরনের হরমোনের লেভেল রাইজের কারণে আমাদেরকে বা কাউকে কোনো একটা ব্যাড নিউজ দিলে হুট করে কি হয়ে যায় বলো তো, হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেড়ে যায় বা হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা? আমি কমেন্ট করলে কি সেটা গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য না? কমেন্ট করে দাও, আমরা একটু পড়ি, আমরা দেখবো কিছুক্ষণ পরে। একজন কমেন্ট করেছে, একটু আগে যে গাছের গুড়ি নিয়ে কথা বলছিলাম, সেখানে একজন বলেছে সব গাছের গুড়ি থেকেই কি এইসব জানা যায় কিনা। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে যে সকল গাছের ক্ষেত্রে আমরা এরকম রিং দেখতে পাই, সেগুলো সাধারণত হয় হচ্ছে যে সকল দেশের মধ্যে শীতকাল গ্রীষ্মকাল এরকম ডিফারেন্ট দুইটা টেম্পারেচারের সময় আসে একটা বছরের মধ্যে। কিন্তু মনে করো ট্রপিক্যাল রিজিয়ন, যেখানে সবসময় গরম আছে, সেই সব জায়গার গাছগুলাতে কিন্তু গুড়িতে আমরা কোনো এরকমের গোল দাগ দেখতে পাবো না। যেমন মনে করো পাইন গাছের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো না। তার মানে হচ্ছে সব গাছের গুড়িতে কিন্তু এটা দেখা যায় না। থ্যাংক ইউ এমডি বিজয় খান কোশ্চেনটা করার জন্য, আমি জিনিসটা আসলে বলতে ভুলে গিয়েছিলাম। আরেকজন একটা প্রশ্ন করেছে যে এই দাগগুলো আমরা কি খালি চোখেই দেখতে পাই কিনা। হ্যাঁ, অধিকাংশ সময় খালি চোখে দেখতে পাই, তবে সাধারণত এটা দেখার জন্য হালকা করে পানিতে একটু ভিজিয়ে নিতে হয় এটার উপর অংশটা, যাতে করে দাগগুলো খুব সহজভাবে দেখা যায়। এবং অনেকগুলো গাছের ক্ষেত্রে অনেক কাছাকাছি দাগ থাকার কারণে সেটা মাইক্রোস্কোপের নিচেও দেখা হয়। তো এটাই ছিল, আশা করি তোমাদের সেই টপিক সম্পর্কিত। গাছের ক্ষেত্রে আমরা তাহলে বয়সটা কিভাবে মাপতে পারি? সেটা ডিপেন্ড করে হচ্ছে গাছটা কোন জায়গায় আছে, সেটার কোন অঞ্চলের, ট্রপিক্যালে না টেম্পারেটে। তার মানে হচ্ছে এমন একটা জায়গায় গাছটা থাকতে হবে যেখানে আসলে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে বছরে, নয়তো আসলে কোষের এই বিভাজনটা ভিন্ন রকমের হবে না। এই কারণে ট্রপিক্যাল রিজিয়নের গাছগুলোকে কেটে কোনো প্রকারের রিং আর দেখা যায় না, সেগুলোকে ভিন্ন পদ্ধতিতে মাপা হয়। তাহলে যেসব জায়গায় আমার এরকম সিজনাল চেঞ্জটা আসে, টেম্পারেচার চেঞ্জটা আসে, সেখানেই আমরা এরকম মানে একটা ক্লিয়ার রিং আবার একটা গাঢ় রিং দেখতে পাই। টেম্পারেচার চেঞ্জটা না আসলে আমরা তখন এই রিং এর ভ্যারিয়েশনটা দেখতে পারবো না, কারণ সেম টেম্পারেচারে কোষ বিভাজনগুলো একই রকম হতে থাকবে, তখন আমরা চেঞ্জটা দেখতে পারবো না আর কি। চেঞ্জটা দেখা যায়। নাইস, ভেরি গুড। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। গ্রাউল। আচ্ছা, এই যে ধরো আমি যদি এখন অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, আমার দ্বারা পসিবল না, আমি যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি, কিংবা তুমি যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকো, কিংবা ধরো না খেয়ে থাকাও বাদ তুমি যদি অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলো, ঠিক আছে, তাও দেখা যাবে যে পেটের মধ্যে গর গর শব্দ হবে, তাই না? গুড় 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 শব্দ হবে পেটের মধ্যে। এবং দেখা যায় তুমি কোথাও বসে আছো, অনেক অনেক মানুষের মাঝে তুমি বসে আছো, হুট করে গর শব্দ হলো পেটের মধ্যে, তাই না? এই জিনিসটাকে বলা হয়
স্টমাক গ্রাউলস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা স্টমাক গ্রাউলস বলি, যে পেটে গুড়মুড় শব্দ হয় বাংলায় আমরা যেটাকে বলি, ইংলিশে স্টমাক গ্রাউল বলা হয়, এটার কিন্তু একটা সুন্দর ফর্মাল একটা ভাষা আছে। ফর্মাল কোন ওয়ার্ডটা দিয়ে আমরা স্টমাক গ্রাউল বুঝাই? সেটা হচ্ছে বর্বরিগমাস। ইয়েস, খুব বড় একটা টার্ম এবং মজার একটা টার্ম, বর্বরিগমাস। স্টমাক গ্রাউল, এটাকে আমরা যে একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে বর্বরিগমাস। তাহলে বর্বরিগমাস জিনিসটা কি এবং এই জিনিসটা কেন হয় সেটা এখন আমি এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে যখন আমরা খাবারটা খাই, আমি হাত দিয়ে খাবারটা মুখ দিয়ে খেলাম, তাই না, হাত দিয়ে নিয়ে, এখন মুখ দিয়ে যখন আমি খাবারটা আমার ভিতরে ঢুকাবো তখন কি হবে বলো তো? আমি যখন মুখটা হা করে খাবারটা ভিতরে ঢুকাচ্ছি, খাবারের সাথে কিন্তু আমরা বেশ কিছু পরিমাণে গ্যাস এবং বায়ুর কণা নিব, মানে এয়ার বাবল, বেশ কিছু এয়ার বাবলও নিব, বেশ কিছু গ্যাসও নিব। এখন এই যে খাবারটা যখন আমার পাকস্থলীতে পৌঁছাবে, পাকস্থলীতে পৌঁছালে কি হবে বলো তো? পাকস্থলীতে পৌঁছালে পাকস্থলীর প্রাচীর থেকে বেশ কিছু এনজাইম ক্ষরণ হবে এবং এই এনজাইমগুলো যেগুলো খাবার পরিপাক করে জেনারেলি, এই এনজাইমগুলো কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমার পেটে, আমার পাকস্থলীতে ক্ষরণ হতে থাকে, সিক্রেশন হতে থাকে। তাহলে এই যে খাবারটা যখন আমার পাকস্থলীতে গিয়ে পৌঁছায় তখন কি হয়, খাবারটা সেই এনজাইম আর সেই ফ্লুইডগুলোর সাথে মিক্স হতে থাকে ঠিকই, কিন্তু তার সাথে গ্যাস আর এয়ার বাবলগুলোও কিন্তু থাকে। তার মানে যে খাবারের মিক্সচার, সেই মিক্সচারটার সাথে কিন্তু গ্যাসও আছে, এয়ার বাবলও আছে। এবং দেখা যায় যে খাবারটা যখন মিক্স হচ্ছে, কারণ পাকস্থলীর প্রাচীর কন্টিনিউসলি এরকম সংকুচিত প্রসারিত হচ্ছে, তাই না, এইভাবে করে সংকুচিত প্রসারিত হয় এবং সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু সেই খাবারটাকে সে কি করে, এনজাইমের সাথে মিক্স করতে হেল্প করে এবং তার সাথে কিন্তু এই গ্যাস আর এয়ার বাবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু মুভ করতে থাকে। আর এই যে গুড় গুড় নয়েজটা, ওটা কিন্তু আমরা এই গ্যাস আর এয়ার বাবলের মুভমেন্টের নয়েজটাই আসলে আমরা পাই। এখন তুমি খেয়াল করো, যখন আমরা অনেক বেশি পরিমাণে খাবারটা খেলাম তখন কিন্তু যেহেতু এই মিক্সচারটা মুভ করছে, তাই গ্যাস আর এয়ার বাবলের মুভমেন্টের যে নয়েজটা সেটা কিন্তু আমরা অত ক্লিয়ারলি শুনতে পাই না, বা এই মিক্সচারের মুভমেন্টের কারণে সেটা কি করে, ওই গ্যাস আর এয়ার বাবলের নড়াচড়ার যে নয়েজটা সেটাকে ঢেকে দেয়, যার কারণে আমরা অনেক বেশি খাবার খেলে তখন কিন্তু খুব একটা শব্দ পাই না, মাঝে মাঝে ছোটো মোটো শব্দ পেয়ে থাকি আসলে। কিন্তু যখন ধরো আমরা ডায়েট করছি, অনেকের ডায়েট করার শখ, না খেয়ে থাকা আমাদের সম্ভব না, তো যখন আমরা ডায়েট করি তখন কি দেখা যায় যে অনেকটা টাইম ধরে আমার পেটের মধ্যে কি নাই বলো তো, খাবার নাই। পেটের মধ্যে খাবার নাই ঠিকই, কিন্তু এই যে মুখ দিয়ে গ্যাস আর এয়ার বাবল, এই জিনিসগুলো কিন্তু ঠিকই আমাদের পাকস্থলীতে কি হয় বলো তো, ঢুকে যায়। এবং পাকস্থলীতে ঢুকলে কি হয় বলো তো, আমার পেটে খাবার নাই, তার মানে পেটে কোনো খাবারের মিক্সচার তখন নাই, বা থাকলেও খুব অল্প পরিমাণে আছে, তখনও কিন্তু আমার পাকস্থলীর প্রাচীর থেকে কি হবে বলো তো, এনজাইম আর লিকুইডগুলো বের হবে, যার কারণে তারা কি করবে বলো তো, তারা ঠিকই আমার পাকস্থলীর প্রাচীর সংকুচিত প্রসারিত হয়ে তারা কি করতে থাকবে, নড়তে থাকবে। এবং গ্যাস আর এয়ার বাবলের সাথে যেহেতু তখন কোনো খাবারের মিক্সচার নাই, তাই শুধু গ্যাস আর এয়ার বাবলের নড়াচড়ার শব্দটা আমরা কি করবো বলো তো, শুনতে পাবো। তখন তার সেগুলোর শব্দ কভার করবার জন্য আমার আর কোনো শব্দ থাকবে না। তাহলে প্রিসাইসলি এই কারণ, এই যে গ্যাস আর এয়ার বাবল সেগুলোর মুভমেন্টের কারণে আমাদের স্টমাকটা কি করে, গ্রাউল করে। তাহলে আমরা দেখে নিলাম যে বর্বরিগমাস জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং সেই জিনিসটা কেন হয় সেটা আমরা দেখে নিলাম। তোমরা কমেন্ট করতে থাকো যে তোমরা কে কোথা থেকে আছো এবং অবশ্যই অবশ্যই তোমরা কি করো বলো তো, তোমরা কিন্তু শেয়ার করতে থাকো বেশি করে, কারণ আমরা চাই যে সবাই মিলে আমরা এই ফান ফ্যাক্টস অ্যান্ড যে এগুলো কিন্তু খুব রেগুলার প্রশ্ন বাট খুব উইয়ার্ড প্রশ্ন, আমরা চিন্তা করি এবং মাথায় কি করি বলো তো, রেখে দিই, তাই না, চিন্তা করে আমরা সেই জিনিসগুলোকে আমাদের মাথায় রেখে দিই। আমরা কখনো এগুলো আর এটা কেন হয়, কিন্তু সেটার উত্তর কখনো আমরা খুঁজে বের করি না, ঠিক আছে। তাহলে এই যে উইয়ার্ড কোয়েশ্চেনস, এই কোয়েশ্চেনের আনসারগুলো পেতে তোমরা কি করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে এই মাস্টার ক্লাসটা শেয়ার করে দাও, যেন সবাই, শেষ মুহূর্ত হয়ে গেল, সবাই যেন এসে আমাদের সাথে আরো বেশ কিছু উইয়ার্ড ফ্যাক্টস সম্পর্কে জানতে পারে। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করেছিলে হরমোন নিয়ে, সেটার অ্যানসার কিন্তু অনেকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটু দেখে নেই অ্যানসারটা সবাই দিয়েছে হচ্ছে স্ট্রেস হরমোন। এক্স্যাক্টলি, সবাই দিয়েছে স্ট্রেস হরমোন। দ্যাট মিন্স যারা যারা তোমরা স্ট্রেস হরমোন আনসার দিয়েছো, এবং অনেকে মাহবুবুর রহমান মারুফ তোমাকে আনসারটা দিয়েছে, নিশি আপু স্ট্রেস হরমোন। আচ্ছা, প্রশ্নটা আমার আসলে ছিল না, প্রশ্নটা ছিল তানিয়া। আচ্ছা, তাহলে এই যে আর তুমি বলছিলে না তুমি আনসার দিবা,
এই জন্য হয়তো বা। আচ্ছা, তাহলে এই যে স্ট্রেস হরমোন তোমরা সবাই ঠিক আনসার দিয়েছো, দ্যাটস নট গ্রোথ হরমোন, স্ট্রেস হরমোনের কারণে হয়, খুবই ইজি। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকটা আমরা দেখে নেই। নেক্সট টপিকটা কি, সেটা হচ্ছে নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটু বলি, ও আচ্ছা, অ্যাক্সোলোটল পড়ানোর সময় আমি একটা কোয়েশ্চেন করেছিলাম। কোয়েশ্চেনটা কি, সেটা ছিল যে অ্যাক্সোলোটলকে যেরকম আমরা তার বিভিন্ন পার্ট আমরা খুলে নিচ্ছি, আবার সেটা রিজেনারেট করছে। 100 আমি যদি তার হাতটাকে ছিঁড়ে ফেলি, 100 তার হাতটা কি হচ্ছে, নতুন করে গজাচ্ছে, তাই না? তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস না? তাকে আমি এইভাবে করে হাত পাক কেটে কুটে তাকে আমি কি করতে পারছি না, মারতে পারছি না। তার মানে এইচএসসি স্টুডেন্টরা কিন্তু এইচএসসিতে একটা জীব সম্পর্কে জেনেছে, যে জীবটাও কিন্তু অনেকটা সিমিলার ওয়েতে কাজ করে। যে জীবটাকে কি বলা হয় বলো তো, যে জীবটার নাম হচ্ছে হাইড্রা। এবং আমাদের একটা কোয়েশ্চেন অলওয়েজ থেকেই থাকে, আর হাইড্রাস ইমমর্টাল, মানে হাইড্রা কি কখনো মরে না? এটা কিন্তু সৃজনশীল আসে, আসলে অনেক সময় আসে। হাইড্রার ক্ষেত্রে হাইড্রাস ইমমর্টাল, হ্যাঁ অ্যাকচুয়ালি হাইড্রাদেরকে ইমমর্টাল বলা হয়, যে এইভাবে আমরা তার কোনো পার্ট কেটে কুটে বা অন্যান্য কোনো সিস্টেমে আমরা তাকে কি করতে পারি না, মারতে কিন্তু পারি না। যে হাত পা কেটে বা ওই সিস্টেমে আমরা তাকে মারতে পারি না, বা ন্যাচারালি তাকে কিন্তু আমরা ন্যাচারাল ডেথ তাদের কিন্তু হয় না। এই জন্য আমরা তাদেরকে কি বলি, ইমমর্টাল বলি। কেন ইমমর্টাল বলি? ইমমর্টাল বলার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে তাদের বডির ম্যাক্সিমাম কোষই কিন্তু স্টেম সেল, এবং স্টেম সেলগুলো কী করে, তার বডির অন্যান্য যেসব কোষ, ধরো কোনো কোষ মরে গেল, স্টেম সেলগুলো কিন্তু কি করতে পারে বলো তো, সেল ডিভিশনের মাধ্যমে সেই কোষগুলাই তৈরি করতে পারে। স্টেম সেল এমন কিছু কোষ, মানে তাদের বডি কনস্ট্যান্টলি এই কোষগুলোকে কি করছে বলো তো, রিফ্রেশ করছে। তাদের বডি আমরা যেমন কম্পিউটার রিফ্রেশ করি, তাই না, তেমন হাইড্রার বডিটা কনস্ট্যান্টলি রিফ্রেশড হয়। রিফ্রেশড হয়ে কি হয়, এই যে হাইড্রার বডির যে কোষগুলোতে একটা সার্টেন টাইম লিমিট থাকে, তাই না, যে এই ডিউরেশন পর্যন্ত সেই কোষ সার্ভাইভ করবে, এই ডিউরেশন পর্যন্ত এই কোষ ফাংশন করবে, তারপরে সেই কোষটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই যে আমাদের বডিতেও কি হয়, কোষগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, এবং এটা সার্টেন এজ পর্যন্ত আমাদের সেই কোষগুলো রিগ্রো করতে থাকে, রিজেনারেট করতে থাকে। হাইড্রার ক্ষেত্রে কি হয়, হাইড্রার ক্ষেত্রে পুরো লাইফ টাইম ধরে তার বডির যে কোষগুলো নষ্ট হয়, তার এই স্টেম সেলগুলো কী করতে থাকে, যেহেতু তার বডির ম্যাক্সিমাম কোষই স্টেম সেল, কোষ নষ্ট হয়ে গেলে আবার নতুন করে সেই কোষ তৈরি হয়ে রিজেনারেট হতে থাকে। অর্থাৎ তার বডির কোষগুলো কনস্ট্যান্টলি নতুন রিফ্রেশড হতে থাকে, এবং সেল ডিভিশনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করতে থাকে। দে কন্টিনিউয়াসলি রিফ্রেশ দেয়ার বডি সেলস উইথ নিউ ওয়ান্স। একটা কোষ মরে গেল, রিপ্লেস করে নতুন কোষ তৈরি করে দিলাম। এই কারণেই হাইড্রাকে আমরা বলি ইমমর্টাল। এবং এই যে নিশি আপু যে বললো যে আমি আনসার পেয়ে গেছি, এবং অনেকেই কিন্তু তোমরা আনসার দিয়েছো হাইড্রা, ম্যাক্সিমামই কিন্তু একদম কারেক্ট আনসার দিয়েছো। অনেকে বলছিল টিকটিকি, হ্যাঁ টিকটিকিরও কিন্তু আমরা দেখা যায় যে লেজ কিছু মানে কেটে ফেলে, টিকটিকির ক্ষেত্রে স্পেশালি লেজটা দেখা যায়, লেজ কেটে ফেললে তখন নতুন করে লেজটা গজায়। কিন্তু যে অ্যাক্সোলোটল আমরা দেখেছিলাম, অ্যাক্সোলোটলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ, মানে যতবার আমরা সেটাকে ছিঁড়ে ফেলতেছি ততবার কিন্তু আমাদের সেই লিম্ফটা, হাত বলো পা বলো যা কিছু আমরা ছিঁড়ে ফেলছি, সেটা কিন্তু আবার নতুন করে কি হচ্ছে বলো তো, নতুন করে তৈরি হচ্ছে। তাহলে এই যে এই নাম্বারটা কিন্তু ম্যাটার করে। অ্যাক্সোলোটলে আর টিকটিকি কিন্তু চিরজীবন বা আজীবন কিন্তু লার্ভা স্টেজে থাকে না, ওটা কিন্তু বড় হয়। কিন্তু অ্যাক্সোলোটল কিন্তু লার্ভা স্টেজে থাকতে পারে আজীবন, মেটামরফোসিস ঘটায় না, যদি না তার এনভায়রনমেন্টটা খানিকটা চেঞ্জ হয়। আচ্ছা, হাইড্রা শুনে মনে পড়লো যে যখন এইচএসসিতে হাইড্রা প্রথম পড়ছিলাম, তখন শুনেছিলাম হাইড্রা নামটা একটা বিশেষ জায়গা থেকে এসেছে, একটা বিশেষ জিনিসের নাম হচ্ছে হাইড্রা। তোমাদের কার কার মনে আছে বলো তো, আমার হঠাৎ করে মনে পড়লো, কমেন্টে জানিয়ে দাও তো হাইড্রা আসলে কার বা কিসের নাম ছিল। আচ্ছা, হাইড্রার অ্যান্সারটা তোমরা দাও। আমি যে কোশ্চেনটা করেছিলাম যে ফ্লাই ট্র্যাপটা নিয়ে, আমি বলেছিলাম আমার আঙুলটা যদি দিয়ে রাখি তাহলে আমার আঙুলটাকে কি সে খেয়ে ফেলবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা জিনিসকে পুরোপুরি তার খেয়ে ফেলতে হলে সেই পুরো জিনিসটাকে তার পাতাটার ভেতরে নিয়ে নিতে হবে, আর সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হবে। মনে করো তুমি আঙুলটা 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখছো, তখন কি হতে পারে? একজন উত্তর দিয়েছিলে, আমি নামটা মনে করতে পারছি না, উত্তর দিয়েছিলে যে রক্ত বের হবে। রক্ত বের হওয়ার কথাটা একদম ভুল না, কিন্তু সেটা কিন্তু ওই গাছের যে অ্যাসিডটা আসছে সেই অ্যাসিডের কারণে হবে না,
হবে হচ্ছে গাছটা চারপাশ দিয়ে কাটার মতো কিছু অংশ ছিল না, যখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে তখন সেটা ওই কাটার মতো অংশের কারণে তোমার হাতের মধ্যে কিছু ক্ষত তৈরি করে ফেলতে পারে। কিন্তু আমি যদি 1 ঘন্টা ধরে আঙুলটা রেখে দিই তখন কি হবে? তখন আসলে যেটা হবে, জিনিসটা তোমার আঙুলটা একটা চাপ পাচ্ছে, ধীরে ধীরে চাপের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। চাপ যে কোনো কিছুতে দিলে, আমাদের আঙুলের মধ্যে দিলে কি হয়, সেখানে রক্ত চলাচল একটা সমস্যা হয়, সে কারণে তোমার আঙুলটা একটু লাল হয়ে যেতে থাকবে, এটা একটা। আর তাছাড়া সেখানে যে অ্যাসিডটা আছে সেটার প্রভাবে তোমার আঙুলের যে চামড়াটা সেটা একটু নীলচে হয়ে যেতে পারে। তার মানে কি আমি অনেকক্ষণ রাখলে আমার আঙুলটা পুরোপুরি খেয়ে ফেলতে পারবে? অ্যান্সারটা হচ্ছে আসলে পুরোপুরি খেয়ে ফেলতে পারবে না, কারণ হচ্ছে তোমার যে আঙুলটা সেটা অনেক বড় আকারে ওর পাতার চাইতে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আরো অনেকক্ষণ সময় ধরে রাখতে হবে। সে একটা মাছিকে হয়তো 1 দিন বা 2 দিনের মধ্যে খেয়ে ফেলতে পারে, কিন্তু তোমার আঙুলটা খেতে কিন্তু তার অনেক সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা, পুরো আঙুলটা সে কিন্তু নিতে পারছে না, এর ফলে তোমার চামড়ার কিছুটা ক্ষতি হতে পারে, কিন্তু পুরোপুরি কিন্তু খেয়ে ফেলার চান্স নেই। তো এটাই ছিল হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপের যে কোয়েশ্চেনটা আমি করেছিলাম সেটার উত্তর। আচ্ছা, এইখানে আরও একজন কোয়েশ্চেন করেছে, দেখেছি মাহবুবুর রহমান মারুফ কোয়েশ্চেন করেছে যে আপু পাকস্থলী থেকে কোন হরমোন ক্ষরণ হয়? আচ্ছা ভাইয়া, পাকস্থলী থেকে অ্যাকচুয়ালি হরমোন না, যখন খাবারটা পাকস্থলীর ভিতরে যায় তখন পাকস্থলী থেকে এক ধরনের অ্যাসিড ক্ষরণ হয়, যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। ওকে, তো এই অ্যাসিডটা ক্ষরণ হয় এবং তার সাথে এক ধরনের জুস ক্ষরণ হয় যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এবং ডাইজেশন বা পরিপাকের জন্য যত ধরনের এনজাইম দরকার সেই এনজাইমগুলো কিন্তু এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে মিক্সড অবস্থায় থাকে। তাহলে এই গ্যাস্ট্রিক জুস, যার মধ্যে ডাইজেশনের জন্য বা পরিপাকের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো মিক্স থাকে, এবং HCl। ওকে, এইগুলো হচ্ছে পাকস্থলীর প্রাচীর থেকে ক্ষরণ হয়। আচ্ছা, এখানে একটু বলে দেই যে এনজাইম আর হরমোন জিনিসটা আসলে কি, এটা কিন্তু অনেক কনফিউজড হয়ে যাও তোমরা। হরমোন জিনিসটা খুব সহজভাবে মনে রাখবে, হরমোন জিনিসটাকে বহন করে নিয়ে যায় হচ্ছে রক্ত। সে যাবে হচ্ছে রক্ত জালক যেদিকে যাচ্ছে সেই পুরোটা অংশ জুড়ে সে চলাচল করতে থাকবে, প্রয়োজন অনুযায়ী কোষের ভিতরে যেতে থাকবে। আর এনজাইম হচ্ছে রক্তের ভেতর দিয়ে যাবে না, সে একটা নির্দিষ্ট ধরনের কোষ থেকে বের হয়, যেমন করে পাকস্থলীতে, পাকস্থলীর ভেতরে কিন্তু রক্ত নেই, সেই যে কোষগুলা, সেই কোষগুলা প্রাচীরটা থেকে কিন্তু অ্যাসিড বের হচ্ছে, পাকস্থলীর ভিতরে যাচ্ছে। তার মানে এই জিনিসটার কোনো নালীর ভিতর দিয়ে যাচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে নালীর বাহির দিয়ে যাচ্ছে, এবং এই নালীটা হচ্ছে রক্তনালী। এই কারণে হরমোনকে আমরা কি বলে থাকি? অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি, কারণ সেটা রক্তনালীর ভিতর দিয়ে যাচ্ছে। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে জুসটা বের হয় বা যে লিকুইডটা বের হয় সেটাকে আমরা হরমোন বলি। আর এনজাইমের জন্য, এই যে আপু বললো যে হরমোনের জন্য, সেটা জাস্ট ব্লাডের মধ্যে দিয়েই পাস হয়ে যাচ্ছে, কিন্তু এনজাইম যেটা থাকে, এনজাইমটা পাস হওয়ার জন্য বা এনজাইমকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি দরকার? একটা ডেডিকেটেড নালী দরকার, যে নালীর মধ্যে দিয়ে আমি এনজাইমকে কি করবো? লাল গালিচায় নিয়ে যাবো, তাই না? এনজাইমকে যে নালীর মধ্যে দিয়ে আমি পাস করে দিব। তো হরমোন আর এনজাইমের মধ্যে ডিফারেন্সটা আই হোপ তোমরা জানতে পেরেছো। আর তুমি যে কোয়েশ্চেন করেছিলে এটা থেকে যে হাইড্রা কোন, হাইড্রা জিনিসটা মেইনলি নামটা এসেছে হচ্ছে ফোর হেডেড ড্রাগন, হারকিউলিসের গল্প থেকে। মেইন জিনিসটা হচ্ছে একটা মাইথোলজির থেকে এসেছে, এবং সেখানে হারকিউলিস যখনই সেই জিনিসটাকে মারতে যেত হাইড্রাকে, তখন তার মাথা কেটে ফেললে সে আরো 2টা মাথা নিয়ে আসতো, মানে তার মাথা খালি বেরিয়ে হতো, তাকে কেটে ফেলে মারা যাচ্ছিল না। তো সেই গল্পটার মধ্যে, সেই মাইথোলজির মধ্যে কিন্তু আমরা এই নামটা আসলে পেয়েছি, যেহেতু হাইড্রাকে যখনই কোনো কেটে ফেলা হয় আবার নতুন করে গজায়, এই কারণে হাইড্রা নামটা এসেছে। কারণ আমি যতবার এটাকে কাটছি আমার 2টা অংশ থেকে 2টা নতুন হাইড্রা হচ্ছে। এই জন্য ওই যে মিথোলজিতে আমরা দেখেছিলাম 4 হেডেড ড্রাগন, সেই 4 হেডেড ড্রাগন থেকে কিন্তু আমাদের এই হাইড্রার কনসেপ্টটা বা এর নামকরণটা করা হয়েছে। তো ম্যাক্সিমামই কিন্তু আনসার দিয়েছে ড্রাগন কার্টুন, কিন্তু সবার আগে আমি আনসারটা দিয়েছিলাম আস্তে আস্তে। আচ্ছা, গ্রিক মাইথোলজি অনুযায়ী কিন্তু সেখানে ড্রাগনের কথা না, সেখানে কিন্তু বলা আছে এটা হচ্ছে এক ধরনের সাপের কথা থাকে আর কি। তো মাইথোলজি অনুযায়ী যেটা আমি সেটা আর কি বললাম। তো তোমরা যেটা ড্রাগন বলেছো, আই গেস ওরা কার্টুন দেখে বলছে। বিগ ফ্যান। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের লাইভ ক্লাসটাতে অনেক কিছুই দেখে ফেলেছি, এবং আমরা আজকের লাইভ ক্লাসটাতে অনেক নতুন ফ্যাক্ট জানলাম, তাই না? অনেক উইয়ার্ড ফ্যাক্ট। উইয়ার্ড বলতে কি, মাথায় আমার অনেক সময় আসে,
আমি চিন্তা করে দেখি না, কিংবা তোমরা চিন্তা করে দেখো না, কিংবা তোমরা আনসারটা খুঁজে পাও না। তো আই হোপ নিশি আপু আর আমি, তোমাদের নিশি আপু আর আমি মিলে আমরা আজকে যে লাইভ ক্লাসটা নিলাম, এই লাইভ ক্লাসটাতে তোমরা নতুন নতুন অনেক কিছু জিনিস সম্পর্কে জানতে পেরেছো এবং তোমাদের পার্টিসিপেশনও অনেক ভালো আমরা দেখেছি। তো তোমাদেরকে বিগ থ্যাঙ্কস আমাদের সাথে এই মাস্টার ক্লাসে থাকার জন্য। হ্যাঁ, এবং সেই সাথে আরেকটু অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে যে যখন এই লাইভ ক্লাস নিতে আসি বায়োলজির, তখন তোমরা খুব কমেন্ট করো আপু বায়োলজি অনেক বোরিং লাগে, আপু বায়োলজি মনে থাকে না। আশা করি যখনই মনে হবে বায়োলজি অনেক বোরিং, তখন তোমরা কি করবে বলো তো, এই লাইভ ক্লাসটা খুঁজে বের করবে, এটা দেখে ফেলবে, খুঁজে এটাকে দেখে ফেলবে। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আশা করছি তোমাদের সাথে আবারও আমাদের দেখা হবে। সবাই ভালো থাকো।